আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, আওয়ামী লীগ নিষিদ্ধ, জুলাই ও শাপলা চত্বর গণহত্যার বিচারসহ 12 দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে দলটির শীর্ষ নেতারা এসব দাবি জানান। রিপোর্টে আরও জানাচ্ছেন নূর হোসেন। এই মাঠে দাঁড়িয়ে বলে শাপলায় কেউ মরে না। হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দেশের দূর দূরান্ত থেকে আসা সংগঠনটির নেতাকর্মীদের ঢল নামে। আশেপাশের বেশ কয়েকটি সড়কেও নেতাকর্মীদের ভিড় দেখা যায়। হেফাজত নেতারা অভিযোগ করেন, ইসলামের পারিবারিক বন্ধন ধ্বংস করতেই ইসলাম বিরোধী প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। তাই রিপোর্ট সহ দ্রুত এই কমিশন বাতিলের দাবি জানান তারা। নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে, ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে, বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করবার অপরাধে তাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রের শাস্তিমূলক ব্যবস্থা দেখতে চাই। এছাড়া 2013 সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান হেফাজত নেতারা। বিগত স্বৈরাচারী সরকারের সময়ে হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায় সংগঠনটি। ডক্টর ইউনূস সাহেবের সাথে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকবার সাক্ষাৎ করে বিনয়ের সঙ্গে আবেদন করেছি, আমাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী আমলে দায়েরকৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করেন। কিন্তু কেন যেন মনে হচ্ছে আমাদের সোজা আঙ্গুলে বুঝি ঘি উঠবে না। আগামী 23 মে বাদ জমা 4 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সমাবেশে যোগ দেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আগামী দিনে বাংলাদেশে আর কোনো স্বৈরাচার যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য আলেম ওলামাদের পরামর্শ নিয়ে সঠিক পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান হেফাজত নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সনদ তৈরির কাজ চলছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও গণ অভ্যুত্থানে যে ঐকমত্য হয়েছে, জাতীয় স্বার্থে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য রাজনৈতিক দলগুলো ছাড় দেবে বলে প্রত্যাশার কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠকে একথা বলেন তিনি। এ সময় জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তারা সর্বাত্মক সহযোগিতা করবে। সংস্কার প্রস্তাবের 112টিতে একমত, 26টিতে দ্বিমত পোষণ করেন তারা। দুর্নীতি দমন কমিশনের সব প্রস্তাবে তারা একমত বলেও জানান। সরকারের কোনো সুনির্দিষ্ট অবস্থান নেই, জাতীয় ঐকমত্য কমিশনের কোনো সুনির্দিষ্ট এজেন্ডা নেই। আমাদের লক্ষ্য হচ্ছে একটা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করা, সকলকে একত্রে এক জায়গায় দাঁড় করানো একটি লক্ষ্য নিয়ে, সেটা হচ্ছে ঐকমত্যগুলো চিহ্নিত করা, সেগুলো বাস্তবায়ন করার পথ খুঁজে বের করা। আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকালে মগবাজারের আল ফালা মিলনায়তনে 2 দিনব্যাপী দলের জেলা ও মহানগর আমির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এমন প্রস্তাব দেন। এ সময় তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেন তাহলে সরকার থেকে বের হয়ে যেন এ ধরনের বক্তব্য দেন। জামায়াত আমির আরও বলেন, পেশি শক্তি ও কালো টাকা মুক্ত ভোট এবং যোগ্যদের সংসদে চাইলে প্রতিনিধিত্বমূলক পদ্ধতিতে নির্বাচন করা দরকার। ফ্যাসিবাদ আমলের লুটপাট, পাচার ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। ফেব্রুয়ারি মাস সোজা শুরু হওয়ার আগে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। কারণ এরপরে আবার কুরবানি আছে, এরপরে ঝড় বৃষ্টি, বাদল, বন্যা, দুর্যোগ, এগুলো আমাদের জাতীয় জীবনের অংশ। তখন একটা অর্থবহ নির্বাচন করা চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে। এই জন্য এই বিষয়গুলা
সংশ্লিষ্ট পক্ষকে বিবেচনায় নেওয়ার জন্য আমরা আহ্বান জানাব। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। কৃষিতে ভর্তুকি প্রত্যাহারে বেশি চাপাচাপি করলে প্রয়োজনে আইএমএফের ঋণ কর্মসূচি থেকে বেরিয়ে আসবে সরকার, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। সকালে রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে কৃষি বাজেট নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় কৃষি অর্থনীতিবিদরা বলেন, বিগত বছরগুলোতে বাজেটের আকার বৃদ্ধির তুলনায় কৃষি খাতে বরাদ্দ বাড়েনি। স্বয়ংসম্পূর্ণতা অর্জনে মোট বাজেটে 10% ভর্তুকি কৃষি খাতে দেওয়া প্রয়োজন বলেও জানান তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর আনিসুজ্জামান জানান, উন্নয়নের ছবি দেখিয়ে মূলত অর্থনীতিকে আইসিইউতে পাঠিয়েছিল পতিত স্বৈরাচার সরকার। উপায় না পেয়ে আইএমএফের কাছে ঋণের ধর্ণা দিতে হয়েছিল। আইএমএফ যদি সংস্কারের কথা বলে কৃষি খাতে ভর্তুকি তুলে নিতে চাপ দেয়, তবে সংস্থাটি ঋণ কর্মসূচি থেকে বের হয়ে আসবে সরকার। দেশের কৃষি উন্নয়নে প্রচুর গবেষণা এবং বিনিয়োগ জরুরি বলেও জানান ডক্টর আনিসুজ্জামান। সাবসিডি তোলার জন্য আপনারা জানি খুশি হবেন, আমরা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রয়োজন হলে আমরা আইএমএফ থেকে বেরিয়ে আসবো। আইএমএফে কারা যায়? আইএমএফ যখন যান সেটা হচ্ছে আপনি আইসিইউতে যাওয়ার মতো একটা রুগ্ন অর্থনীতি, যেমন শ্রীলঙ্কা গিয়েছে, আমরা গেলাম। তার মানে আমাকে রুগ্ন করেছে কারা? যে উন্নয়নের যে আমরা পিকচার দেখেছিলাম, তারাই আমাদেরকে আবার একটা রুগ্ন রোগীতে পরিণত করে আইসিইউতে নিয়ে যায়। ক্যান্সার আক্রান্ত রোগীর পরিবারগুলো সুচিকিৎসার আশ্বাস দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এক্ষেত্রে সম্মিলিত উদ্যোগ সুফল বয়ে আনবে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষকে সাথে নিয়ে মালেকা খাতুন অনকোলজি ওয়ার্ল্ডের উদ্বোধন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা জানান, চট্টগ্রামের মা ও শিশু হাসপাতাল ইতিমধ্যে এ রোগের চিকিৎসায় আশানুরূপ অগ্রগতি অর্জন করেছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো আগ্রহ নেই অভিযোগ করে রোববার রংপুরে গণপদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছে তিস্তা পাড়ের বাসিন্দারা। সকালে নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আমলে ভারতের চাপে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা পাওয়া যায়নি ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি। দাবি আদায়ের লক্ষ্যে গত 17 এবং 18 ফেব্রুয়ারি তিস্তাপাড়ে লাখো মানুষের সমাবেশ ঘটে। সমাবেশ থেকে আশা করা হয় অন্তর্বর্তী সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করবেন, কিন্তু বরাবরের মতো তিস্তাপাড়ের মানুষের দাবিকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এজন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে এই পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বৈশাখের খরতাপে দেশজুড়ে চলছে মাঝারি তাপপ্রবাহ। ওষ্ঠাগত জীবন মানুষের পাশাপাশি চরম ঝুঁকির মধ্যে পড়েছে গবাদি পশু, বিশেষ করে মুরগি ও কোরবানির গরুর খামারগুলো। তীব্র গরমে মরছে মুরগি, স্ট্রোকের ঝুঁকিতে খামারের গরু। এই অবস্থা মোকাবেলায় বিশেষ পরামর্শ দিচ্ছেন পশু চিকিৎসকরা। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। তীব্র গরম থেকে বাঁচাতে কিছুক্ষণ পরপর এভাবেই ভেজানো হচ্ছে খামারে লালন পালন করা এসব গরু। সামনেই কোরবানির ঈদ, তাই তীব্র গরম ও চলমান তাপ প্রবাহে দুশ্চিন্তায় নাটোরের খামারিয়া। এখানে বড় বড় খামারে লালন পালন করা বিশাল আকার গরুগুলোর ক্ষতি খামারিদের বড় অঙ্কের আর্থিক লোকসান বয়ে আনবে। এজন্য দিনরাত নির্ঘুম যত্ন ও নজরদারি খামারিদের। একই দুশ্চিন্তা পোলট্রি খামারিদেরও। তাপ প্রবাহ থেকে মুরগি বাঁচাতে খামারগুলোতে লাগানো হয়েছে পর্যাপ্ত ফ্যান। কিছুক্ষণ পরপর ভেজানো হচ্ছে খামারের চালা। তারপরও প্রতিদিন হিট স্ট্রোকে মরছে মুরগি। মুরগির সমস্যা হচ্ছে, ঝর্ণা চালাচ্ছি, খাদ্য কম দিতেছি, খাদ্য কম খাচ্ছে, তাতে গরমে স্টক করে মারা যাচ্ছে মুরগি। ঘর ঠান্ডা করা হচ্ছে, ধুয়ে দেওয়া হচ্ছে, চালে পানি দেওয়া হচ্ছে, প্রতিদিন 3-4টা করে মারা যাচ্ছে। নিয়মিত 2 থেকে 3 বার শরীরে পানি দিচ্ছি, কারণ যাতে শরীরটা ঠান্ডা থাকে। গরু এবং মহিষগুলোকে ঠিক রাখতে আমাদের প্রচন্ড কষ্ট হচ্ছে, তারপরে আমরা চেষ্টা করতেছি এদের স্বাভাবিকভাবে রাখার জন্য।
চলমান তাপপ্রবাহে কোরবানির পশু ও পোলট্রি খামারের মুরগি বাঁচাতে ওষুধসহ নানা ধরনের প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ দপ্তর। সবচেয়ে ভালো হয় যদি চটের বস্তা উপরে দিয়ে কিছু হয়তো 1-2 ঘন্টা পর সেগুলো একটু ভিজায় রাখা যদি যায় তাহলে তাপমাত্রা অনেকটা কমে যাবে। আর এছাড়াও যদি বার্ড বা অ্যানিম্যাল যদি সমস্যা হয় এই সময় একটু স্যালাইন পানি অর্থাৎ পানিতে স্যালাইন গুলে খাওয়ানো যেতে পারে। নাটোরের তাপমাত্রা গড়ে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এই অবস্থা অব্যাহত থাকলে লোকসান ঠেকানো কতটুকু সম্ভব হবে তা নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। এনটিভি নিউজ ডেস্ক। ফুটবল অবনমন এড়ানোর লড়াইয়ে আজ ফকিরের পুলের মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী। আজ বিকেল 4:45টায় শুরু হবে খেলাটি। একই সময় মাঠে নামবে পুরান ঢাকার 2 ঐতিহ্যবাহী ক্লাব রহমতগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন। 12 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে 4-এ আছে রহমতগঞ্জ। একই সংখ্যক ম্যাচ খেলে 6-এ অবস্থান করছে জামাল ভুঁইয়ার দল ব্রাদার্স ইউনিয়ন। অন্য ম্যাচে ফকিরের পুলের বিপক্ষে জয় পেলেও অবনমন এড়াতে পারবে না চট্টগ্রাম আবাহনী। দলটি 12টি ম্যাচ খেলে হেরেছে 11 ম্যাচেই। একমাত্র জয়টি এসেছে তাদের বিপক্ষে পাতানো ম্যাচ খেলার অভিযোগের পরের ম্যাচেই। এরপর আর জয়ের মুখ দেখেনি দলটি। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।